আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছে আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জাকার্তায় 2 ট্রেনের সংঘর্ষে 14 জনের মৃত্যু, আহত আরও 84 জন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপমানিত ও কৌশলগত সংকটে, বললেন জার্মান চ্যান্সেলর। শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান ফ্রান্সের। দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত। ইরানের মিনাব স্কুলে হামলায় নিহতের সংখ্যা 155, বিস্তারিত তথ্য প্রকাশ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 2521 জন। রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও 3 মাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে 2টি ট্রেনের সংঘর্ষে 14 জন নিহত এবং 84 জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধারকর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। রাষ্ট্রীয় রেল কোম্পানি KAIO স্থানীয় সূত্র জানায়, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেন ও জাকার্তা সুরাবায়া রুটের দ্রুত গতির একটি দূরপাল্লা ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিং হয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের উপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে দূরপাল্লার ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা খুব সীমিত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করতে জরুরি কর্মীরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ট্রেনের ধাতব কাঠামো কাটছেন। এখন পর্যন্ত 84 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির রেল নেটওয়ার্কে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে 2010 সালে এক ট্রেন দুর্ঘটনায় 36 জন এবং 2015 সালে ট্রেন ও মিনি বাসের সংঘর্ষে 18 জন প্রাণ হারায়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে ওয়াশিংটন কার্যত অপমানিত অবস্থায় পড়েছে এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের সামনে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো পরিষ্কার বা কার্যকর কৌশল দেখা যাচ্ছে না। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই সংঘাতে ইরান ক্রমেই কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি সব কথা বলেন। মের্জ বলেন, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা হলো শুধু এতে জড়িয়ে পড়া নয়, বরং সেখান থেকে বের হয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া। প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার মতে, আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদী সংঘাতে প্রবেশ করা যেমন জটিল, সেখান থেকে বের হওয়াও সমানভাবে কঠিন ও ব্যয়বহুল। চ্যান্সেলরের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরান কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই তুলনামূলকভাবে দক্ষ কৌশল অনুসরণ করছে। তার মতে, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর ভূমিকার কারণে তেহরান আলোচনায় ও মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্ত করছে, ফলে যুক্তরাষ্ট্র চাপের মুখে পড়েছে। তিনি আরও বলেন, এই সংঘাত এখন কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সংকটে পরিণত হয়েছে। সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকে ওয়াশিংটন চাপের মধ্যে পড়েছে এবং পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা আরও জটিল হবে। তিনি বলেন, যতদিন পর্যন্ত এই ধরনের হুমকি বজায় থাকবে, ততদিন একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বারো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে জ্যান-নোয়েল বলেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থানের আমূল পরিবর্তন না করে, তবে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। জ্যান-নোয়েল আরও বলেন, ইরানের উচিত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করা। এ ধরনের পরিবর্তন দেশটির সাধারণ মানুষকে তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ পশ্চিমে একটি ছোট্ট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ 14 জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সিটি লিংক এভিয়েশন পরিচালিত সেসনা 208 ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলে তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে। দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে
দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল। তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিন ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় নিহতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ওই হামলায় মোট 155 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি হরমুজগান প্রদেশের মিনাপ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই হামলা চালায়। এতে 73 জন ছেলে শিশু এবং 47 জন মেয়ে শিশু প্রাণ হারায়। দিনটি ছিল ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযোগে আক্রমণের প্রথম দিন। এর জবাবে তেহরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। IRIB তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে 26 জন শিক্ষক এবং 7 জন অভিভাবক, একজন স্কুল বাস চালক এবং স্কুলের পাশের ক্লিনিকের একজন ফার্মাসি টেকনিশিয়ান রয়েছেন। নতুন এ তথ্যের ফলে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 155 জনে। এটি আগে 175 জনের বেশি বলে ধারণা করা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেয়া এক ভিডিও ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওই হামলাকে একটি পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। আরাকচি জোর দিয়ে বলেন, মার্কিন ইসরায়েলি আক্রমণকারীরা যখন দাবি করে তাদের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও নিখুঁত লক্ষ্যভেদী সামরিক সরঞ্জাম ও ডেটা সিস্টেম রয়েছে, তখন স্কুলটিতে এই হামলা ইচ্ছাকৃত ছিল না এটি কেউ বিশ্বাস করবে না। লেবাননের ভূখণ্ডে এবছরের 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 2521 জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ মাধ্যম NNA এ তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য, ইসরায়েলের হামলায় লেবাননে 7,804 জন আহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে, তবে তা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে। যুদ্ধবিরতির মাঝে গত 2 দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 22 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ মঙ্গলবার। জ্বালানি লোডিং প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ধাপ। এটি সম্পন্ন হলে আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। দুপুর 2:30 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী জ্বালানি লোডিং এর পর 3 মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তী ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে প্রায় $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।